Ladies and gentlemen, good evening. This is Ilmas Sayyed and you're watching হাল্লা বল। আজ হাল্লা বলে শুরুতেই এসআইআর প্রসঙ্গ এবং অবশ্যই চোখ রাখতেই হচ্ছে আজকে যে প্রসঙ্গে, তা হলো প্রতিকুর রহমান। সেই প্রতিকুর রহমান যিনি এখন দল বদল করবেন নাকি ভোল বদল করবেন তাই নিয়ে জল্পনা তুঙ্গে। একটা প্রশ্ন তো আজকে আমি করেই বসেছিলাম, প্রতিকুর যেভাবে তুমি বসি প্রশংসা করলে লক্ষ্মীর ভাণ্ডারে, হোয়াটস নেক্সট সেবাশ্রয়, উত্তর পেয়েছি আমরা, দেখাবো আজকে এই 1 ঘন্টার শোতে। কিন্তু তার আগে এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, 28 তারিখ এসআইআরের চূড়ান্ত তালিকা প্রকাশ করতেই হবে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান অন দ্য স্ক্রিন, 28 তারিখ চূড়ান্ত তালিকা প্রকাশ করতেই হবে। সময় পিছলো না আজকে সুপ্রিম কোর্ট। শুধু তাই নয়, রাজ্যের তরফে যা যা সময় চাওয়া হয়েছিল, যা যা বক্তব্য ছিল, সব খারিজ বলে দেওয়া হলো। এবার জুডিশিয়াল অফিসাররা তারা নথি খতিয়ে দেখবেন এবং তারাই বলে দেবেন কোন নথি ভ্যালিড, কোন নথি ইনভ্যালিড। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বে একটি টিম গঠন করা হয়েছে, তারা বৈঠকে বসবেন। তাতে সিইও দপ্তরের আধিকারিকরা থাকবেন, তাতে সলিসিটর জেনারেল থাকবেন, অ্যাডভোকেট জেনারেল থাকবেন। মোটের ওপর কি হলো বলুন তো? গোদা বাংলায় একটা কথা বলবো, আমি আর আপনি আরও বিভ্রান্ত হলাম। কি হচ্ছে, কেন হচ্ছে, কারা করাচ্ছে, কিছুই বুঝতে পারছি না। তবে এসআইআর হচ্ছে এবং সুপ্রিম কোর্ট এই প্রসেস আর এই ডিলেমাতে যে রীতিমতো বিরক্ত, তা আজ তাদের নির্দেশে বুঝিয়ে দেওয়া হয়েছে। আমার সঙ্গে আজকে রয়েছেন ডক্টর কৌশিক বিশ্বাস, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রয়েছেন। ওফিলিয়া সিনহা কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে থাকবেন। চন্দন ঘোষ চৌধুরী আমাদের সঙ্গে রয়েছেন, ওফিলিয়া দিয়ে রয়েছেন আমাদের সঙ্গে। ওফিলিয়া সিনহা আমাদের সঙ্গে রয়েছেন, বিজেপির মুখপাত্র। চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেসের মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন এবং সৈনিক সুর তিনি কিছুক্ষণের মধ্যেই আমাদের সঙ্গে যুক্ত হবেন অনলাইনে, সিপিআইএম কিংবা কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া মার্কসিস্টের প্রতিনিধিত্ব করতে। আমি কৌশিকদা আপনাকে দিয়ে শুরু করি। কি হলো সেই 9 তারিখের যে ছবি দেখেছিলাম, যেখানে আপনারা ভিক্টরি প্লিড করলেন, সেই ভিক্টরি হ্যাজ টার্নড ইনটু আ শেমফুল ডিফিট টুডে। দেখুন, আমরা এটাকে আবারও বাংলার মানুষের জয় হিসেবে দেখছি, কারণ তৃণমূল কংগ্রেস বাংলার এবং বাংলার মানুষের ভোটাধিকার রক্ষার জন্য লড়েছিল। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট যে বিচার রায়টা দান করেছেন, আপনারা সকলেই দেখেছেন যে জুডিশিয়াল একটা টিমের তত্ত্বাবধানে এরপর বাকি স্ক্রুটিনিগুলো হবে। আমরা শুরু থেকে একটাই কথা বলে আসছিলাম, আমাদের লাস্ট স্পিডেও আমরা সেই কথাটাই বলেছিলাম যে মাইক্রো অবজারভাররা তাদের অর্থাৎ বুঝতে পেরেছি। আমি 1 মিনিট আপনার কাছে ফিরবো। আমি একবার ওফিলিয়া দির কাছে যাই, যে মাইক্রো অবজারভারদের দরকার নেই, অন্য কোনোভাবে হোক। তার মানে আপনারা হয়তো খুশি। আমি একবার ওফিলিয়া দির কাছে যাবো। ওফিলিয়া দি, আজকে যেটা হলো সুপ্রিম কোর্টে, 9 তারিখ যে ভিক্টরি ক্লেম করেছিল তৃণমূল কংগ্রেস, সেই ভিক্টরিটা কোথাও তো আজকে গিয়ে ডিফিটেই পরিণত হলো। দেখুন, এটা হওয়ারই ছিল। মহামান্য আদালতকে তো আমরা সবাই মান্যতা দিই এবং দিতেই হবে। সেই প্রেক্ষিতে বলবো, আর ইলেকশন কমিশন তো এই যে জায়গাগুলোকে এনারা তো সব সময় অবমাননা করেন, যার জন্য ওনারা ভেবেছিলেন বোধহয় কিছু বিক্রি করে ফেলেছেন, আদৌ না। সেই ক্ষেত্রে পরিষ্কার যে রায় সুপ্রিম কোর্ট যেটা বলে দিল একদম পরিষ্কারভাবে, সেখানে কিন্তু একদিক থেকে বলতে গেলে ওনারা যে কারচুপির রাস্তাটা ধরতে চেয়েছিলেন, সেই জায়গায় সম্পূর্ণভাবে পরাজিত হলেন তারা। আর যে বিষয়টা আসছে, যে বিভিন্ন ধরনের আমরা দেখেছি তাদের দিয়ে যে কাজগুলো করানো হচ্ছিল, যে যেমন হচ্ছে আমরা দেখলাম এই আরোদের দিয়ে যে কাজগুলো হয়েছিল, সেই ক্ষেত্রে কিন্তু একটা কঠোর দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা যেখানে নিল, সেই জায়গা থেকে আবার দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন তাদের কিন্তু পদোন্নতি দেবেন। তাহলে প্রত্যেকটা ক্ষেত্রেই তো আমরা দেখতে পাচ্ছি তিনি সোজা পথে চলার মানুষ নয়, তিনি নিয়ম ভাঙেন, আইন ভাঙেন এখানে, যার জন্য সুপ্রিম কোর্ট খুব পরিষ্কারভাবে নির্দেশ দিতে বাধ্য হয়েছেন। আমি বলবো বাধ্য হয়েছেন, নির্দেশ দিতে বাধ্য হয়েছেন, কারণ যে ব্লেম গেম, যে দায় ঠেলাঠেলি এতদিন ধরে চলছিল, তাতে কোথাও সুপ্রিম কোর্ট রীতিমতো তিতিবিরক্ত। চন্দনদা, এই তিতিবিরক্ত হলো কি হলো না, তার থেকেও বড় প্রসঙ্গ হচ্ছে আমজনতা কি পেল, একরাশ ধোঁয়াশা। হতাশা তো বটেই, যে প্রসঙ্গটা আমরা বারবার বলে এসেছি একেবারে শুরু থেকেই, যে একটা ব্যাপক ফ্রাস্ট্রেশন ইন দ্য সিস্টেম। তোমাকে একটা জিনিস দেখো, এই এসআইআরে শুধু নয়, আমি শুধু বাংলা বলছি না, এসআইআর কনসেপ্টটাই যখন চালু হলো, একেবারে বেসিক ফল্ট লাইনটাই ছিল ইলেকশন বাউন্ড স্টেট।
যে এথিকটা মানা হয়নি এবং অনেক তাড়াহুড়ো করা হয়েছে। আমাদের প্রথম পয়েন্টেই ছিল, পয়েন্ট অফ আই মিন প্রোটেস্টটাই ছিল যে সময় স্প্যানটা একটা বড় প্রশ্ন। তুমি দেখো আজকে একেবারে শুরু থেকে ডকুমেন্টেশন থেকে সময় স্প্যান অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অফ মাইক্রো অবজারভার এবং কখনো কখনো এখন তো অ্যাপয়েন্ট করছেন কোর্ট অফিসারদের। এখন আলটিমেটলি দ্য হোল থিং, দ্য অ্যাডমিনিস্ট্রেটিভ ইনফ্রাস্ট্রাকচারটাই কিন্তু চেঞ্জ হয়ে গেল। এর পরিপ্রেক্ষিতে অবস্থাতে কি হলো, যে দুরূহ অবস্থাতে মানুষ পড়েছেন, বারবার বলছি সেই মানুষগুলো কিন্তু ওইখানেই রয়ে গেলেন। এবং সবথেকে বড় কথা, একটা 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 টাসেল গেমের মাঝখানে, একটা রাজনৈতিক টাসেল গেমের মাঝখানে তারা পড়ে গেলেন এবং বহু ক্ষেত্রে তারা সঙ্গীন অবস্থা, এবং তাদের অবস্থাটা আমরা জানি, মৃতের সংখ্যাটাও জানি। এখন এটা ইসিআই এর নির্দিষ্ট প্ল্যান ছিল না, এটা বারবার চন্দনদা, আজকে সুপ্রিম কোর্টের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ, যেখানে তিনি বলছেন পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ না হলে ডিজিকে চরম পরিণতির মুখোমুখি হতে পারে। আমি এইখানেই একবার কৌশিকদাকে প্রশ্নটা করবো। কৌশিকদা, রাজ্যের যেভাবে মুখটা আজকে পুড়ল, দরকার ছিল লেবুটাকে একটু বেশি কচলে দিয়েছেন আপনারা? দেখুন, আমি প্রথম কথাই যেটা বলবো যে মহামান্য সুপ্রিম কোর্ট আজকে যে কথাটা বলেছেন সেটা বাংলা ও বাঙালির ভোটাধিকার রক্ষার স্বার্থেই বলেছেন। এতদিন মাইক্রো অবজারভাররা, বিভিন্ন বিজেপি শাসিত রাজ্য থেকে বিজেপির পাঠানো মাইক্রো অবজারভাররা যেরকম সংবিধান বহির্ভূতভাবে গুচ্ছ গুচ্ছ নাম কাটছিলেন, আমরা নিশ্চিত এবং আমরা আশাবাদী যে সুপ্রিম কোর্টের অবজারভেশনে, মহামান্য জজ সাহেবদের অবজারভেশনে এইবার যে মানে পর্যবেক্ষণগুলো হবে তাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ যাবে না। এটা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে আজকে সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে যে মন্তব্য করেছেন, আমি নিশ্চিত যে রাজ্য প্রশাসন সে ব্যাপারে অত্যন্ত সজাগ থাকবে। কিন্তু এটাও আপনাদের সকলকেই মানতে হবে যে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব নিশ্চিত করেই রাজ্য সরকারের, কিন্তু তার সঙ্গে প্রত্যেকটি রাজনৈতিক দল, প্রত্যেকটি নাগরিকেরও কিন্তু একটা সমান গুরুত্বপূর্ণ রোল থাকে সেই রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষার স্বার্থে। তৃণমূল কংগ্রেস কখনো কোনো হিংসাকে প্রশ্রয় দেয় না বা হিংসাশ্রয়ী কোনো কাজকর্মকে অবলম্বন করে না। কিন্তু হ্যাঁ, আপনারা তো প্রশ্ন নেন। হ্যাঁ বলুন। প্রশ্ন নেন তো? হ্যাঁ নিশ্চয়ই। ভোট পরবর্তী হিংসা কথাটা বাংলায় শুনেছেন? নিশ্চয়ই শুনেছেন। নিশ্চয়ই। কি ব্যবস্থা নিয়েছেন স্যার? এইবার আমি বদলা নয় বদল চাই, আমি বলি শুনলাম, বদলাই তো দেখলাম। ভোট পরবর্তী হিংসাতে আপনি যদি দেখেন যত পরিমাণে বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বদের উপর আক্রমণ হয়েছে, তার দ্বিগুণ আক্রমণ হয়েছে তৃণমূল কংগ্রেসের প্রতি। এটা তো স্ট্যাটিস্টিক্যালি ডকুমেন্টেড। মানে আপনারা জিতছেন, তারপর আপনারা নিজেরাই নিজেদেরকে মারছেন। এবং ভোটের আগে দেখুন, পঞ্চায়েত ভোটের হিংসা নিয়ে অনেক কথা হয়েছে। সেই পঞ্চায়েত ভোটে কিন্তু প্রায় 55 জন তৃণমূল কংগ্রেস কর্মী নিহত হয়েছিলেন। 55 জন। 1 মিনিট চলুন, 1 মিনিট। এবার আমরা এটাই বলতে চাইছি যে এই রকম যেখানে পরিস্থিতি, সেইখানে সমস্ত রাজনৈতিক দলকেই কিন্তু দায়িত্ব নিতে হবে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে ভালো থাকে তার জন্য। এবং এসআইআর এর মাধ্যমে আপনারা দেখেছেন 2-3 দিন আগে একটা হোয়াটসঅ্যাপ চ্যাট প্রকাশিত হয়েছে, যেখানে কিনা ইলেকটোরাল রোল অবজারভার সেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে নির্দেশ দিচ্ছেন, যেটা সুপ্রিম কোর্ট বারবার বলেছেন দেওয়া যাবে না। ফলে সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা, সেটাও যদি কেন্দ্রীয় নির্যাতন কমিশন না মানে, তাহলে তার পরিণতি কি হতে পারে? আমি কাছে যাব। অফিলিয়াদি, ভোট পরবর্তী হিংসা হয় এবং সেখানে তৃণমূল কংগ্রেসই সবচেয়ে বেশি মার খায়, স্ট্যাটিস্টিক্স নাকি এই কথা বলছে, কি বলবেন? শুনুন, স্ট্যাটিস্টিক্স যা বলছে তাতে সবচাইতে বেশি মমতা বন্দ্যোপাধ্যায় 2011 থেকে যখন এসছে, পশ্চিমবঙ্গে সরকার গঠন করেছে, তখন থেকে আজ পর্যন্ত পোস্ট পোল ভায়োলেন্সে যারা মারা গেছে অধিকাংশ বিজেপি কর্মী এবং সিপিএম কংগ্রেস কর্মী। তৃণমূল কর্মীরা মারছে তৃণমূল, মরছে তৃণমূলের মধ্যে পড়ে, তারা নিজেদের মধ্যে দ্বন্দ্ব, অন্তর্দ্বন্দ্বতে মারা যাচ্ছে, সেগুলো কোনো পোস্ট পোল ভায়োলেন্সের মধ্যে পড়ে না। এগুলোকে যদি জোড়াতালি দেওয়ার চেষ্টা করেন তাহলে সেটা ভুল তথ্য প্রচার করা হচ্ছে। পশ্চিমবঙ্গে উনি যে বললেন মানুষদের মৃত্যু নিয়ে কথা বলছেন, ইলেকশন কমিশনকে আর একটা অন্য ভাষা বললেন, আমি উচ্চারণ করব না। ইলেকশন কমিশন তো সেই কাজ করবেন, নিজের কাজই তো করছেন। অন্যান্য রাজ্যে বাদ দিয়েছে বেআইনিভাবে, এই যে শব্দগুলি উনি বললেন, এগুলো প্রত্যেকটা মিথ্যা। এখানে আমরা প্রথম থেকে বলছি বৈধ ভোটাররাই তো ভোট দেবে,
বেশ, এবার আমি সেই প্রসঙ্গে ওটা আসবো, কিন্তু তার আগে আমি দেবে। একবার চন্দনদার কাছে যেতে চাই। চন্দনদা, জানেন তো আজকে এই মুহূর্তে ওফেলিয়া দি আর কৌশিকদার কথাবার্তা শোনার পর আমার একটা হিন্দি গানের দু লাইন মনে পড়ে গেল, তো সে নয়না না লাগে। ও বলছে মার খাচ্ছি, ও বলছে মার খাচ্ছি, কিন্তু কে কাকে মারছে কেউ জানে না। একেবারে কে বলে গোষ্ঠীদ্বন্দ্ব, কে বলে বিরোধীরা শাসক বিরোধী পেটাচ্ছে, কে কাকে মারছে। তোমার ইন্টারেস্টিং এই কোয়েশ্চেনটার মধ্যে প্রথম যে শর্তটা আছে সেটা হলো পশ্চিমবাংলার শাসন ব্যবস্থা এবং পশ্চিমবাংলার শাসক দল। এটা তো অস্বীকার করে লাভ নেই। পশ্চিমবাংলার শাসক দল আজকে কৌশিককে স্বীকার করতে হচ্ছে তাদের 55 জন কর্মী পশ্চিমবাংলায় খুন। আমাদের প্রথম কর্মীটি খুন হয়ে যায়, 60 জন কর্মীর মধ্যে যারা পঞ্চায়েতে শিকার, রক্তস্নাত বাংলা। ঠিক এরকম একটি জায়গাতে কৌশিকটা ব্যর্থ। তার কারণ হচ্ছে কৌশিকদের বলিনি তুমি আমাকে সেভ করো বা বিজেপিকে সেভ করো বা অন্য বিরোধীদের, তুমি তোমার কর্মীদের সেভ করতে পারছো না, Exactly. তোমার কর্মীদের তুমি প্রোটেকশন দিতে পারছো না, সেটা তুমি স্বীকার করলে। বাট তুমি স্বীকার করো কি বাস্তব অবস্থাটাই স্বীকার করো। আমি just এই এক মিনিট- কথাটাতেই তোমাকে বলি, আমি হ্যাঁ। শেষ করি। আমি বারবার এই কথাটা বলতে চাইছি যে আজকে অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর যদি এই ক্ষেত্রে তুমি বলো পোস্ট পোল ভায়োলেন্স, যদি সেটাই কারণ থাকে তাহলে সেক্ষেত্রে পুরো দায়িত্ব তো নট অনলি দ্যাট, আপনি দেখুন না যে ভোট ঘোষণার 7 দিনের মধ্যেই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী চলে আসবে। কিসের জন্য আনা হচ্ছে? কেন বারবার বাংলায় ভোটের আগে আমাদের এই পোস্ট পোল ভায়োলেন্স, প্রি পোল ভায়োলেন্স, ডিউরিং পোল ভায়োলেন্স, এগুলো নিয়ে আলোচনা করতে হয়? এবং তার থেকেও গুরুত্বপূর্ণ, যখন শেখ শাহজাহান নামক একজন গুন্ডাকে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং সিআরপিএফ এর লোকজন অ্যারেস্ট করতে গিয়েছে, উই হ্যাভ সিন হোয়াট হ্যাজ হ্যাপেন্ড ইন দিস স্টেট। আচ্ছা এনআইএ ওটা মনে নেই তোমার ভূপতিনগরে? ভূপতিনগরে যখন এনআইএ তদন্ত করতে গিয়েছে, এক্স্যাক্টলি ইটস আ রিপিটেশন অফ দ্য সেম থিং। আলটিমেটলি কিছু কিন্তু শিক্ষণীয় থাকে যেটা শিক্ষিত হয়। এবার এখানে আমি একবার কৌশিকদার কাছেই যাব যে কৌশিকদা, এই পরিপ্রেক্ষিতে এবার বলুন, যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি উদ্বেগ প্রকাশ করে পশ্চিমবঙ্গের আইন শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন যে নিয়ন্ত্রণ না হলে ডিজিকে চরম পরিণতির মুখোমুখি হতে হবে, তখন কিছুটা হলেও আপনাদের গায়ে লাগে। আমার রাজ্যবাসী হিসেবে প্রচণ্ড গায়ে লাগে। আই ডু নট ওয়ান্ট টু স্টে ইন আ স্টেট দ্যাট গেটস পয়েন্টেড আউট লাইক দিস। দেখুন, এখানেই প্রথম কথা বলি যে সুপ্রিম কোর্টের মহামান্য বিচারপতি যা বলেছেন সেটা তো শিরোধার্য, তার উপরে তো কোনো বিশ্লেষণ হতে পারে না। কিন্তু অ্যাট দ্য সেম টাইম এটাও আমরা বলছি যে সুপ্রিম কোর্টের মহামান্য পর্যবেক্ষণ কি এটা বলেছে যে এই ভায়োলেন্সটা তৃণমূল কংগ্রেসের জন্য হচ্ছে? তা তো বলেননি। উনি কি কোনো আমাদের রাজনৈতিক দলের নাম করে বলেছেন যে এই ভায়োলেন্সটা যেদিনকে কোনো কোর্ট Who is ruling the state, কৌশিকদা? না 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 না, DGP reports to whom? ডিজিপি ইজ প্রশাসন। এক্স্যাক্টলি, ডিজিপি ইজ প্রশাসন, ডিজিপি ইজ নট পার্টি। আমার বক্তব্য খুব পরিষ্কার। ইউ আর রানিং দ্য প্রশাসন। তৃণমূল কংগ্রেসের বক্তব্য খুব পরিষ্কার, সেটা হচ্ছে যেদিনকে কোর্ট এরকম কোনো পর্যবেক্ষণ দেবেন যে তৃণমূল কংগ্রেসের জন্য দায়ী, সেদিনকে আমরা নিশ্চয়ই বেশ, তাহলে আমি আপনাকে আজকে মহামান্য বিচারপতির একটা পর্যবেক্ষণ পড়ে শোনাচ্ছি। কমিশন এবং রাজ্যের মধ্যে দুর্ভাগ্যজনক দোষারোপের পালা চলছে। সরকার গণতান্ত্রিক প্রতিষ্ঠানের মধ্যে বিশ্বাসের ঘাটতি রয়েছে। এইটা কত বড় সমস্যার আপনি বলুন না। দ্য গভর্নমেন্ট দ্যাট ইউ আর রানিং ডাজ নট ট্রাস্ট। এইটা হ্যাঁ, এইবার আমি বলি আপনাকে, এই যে আপনারা নিজেরাই কয়েকদিন আগে দেখলেন যে এসআইআর প্রক্রিয়া শুনানি শেষ হয়ে যাওয়ার পর তারা বলছেন যে আবাস যোজনার কোনো রকম কাগজপত্র নেওয়া হবে না। এটা ভারতে কেন, পৃথিবীর কথাও শুনেছেন যে আপনার প্রোগ্রামটা শেষ হয়ে গেল, তারপরে আপনি বলছেন তুমি যে ডকুমেন্টটা নিচ্ছ সেটা নেওয়া হবে না। সেই যে কনফিডেন্সের ঘাটতি, সেটা তো নিশ্চয়ই রাজ্য সরকারের জন্য হয়নি। আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি কেন শুধু পশ্চিমবঙ্গে হবে, কেন তামিলনাড়ু বা উত্তরপ্রদেশে হবে না, তার উত্তর আজ পর্যন্ত আমরা পেয়েছি। আজকে একজন রোহিঙ্গার নাম, আমি তৃণমূল কংগ্রেস মুখপাত্র হিসেবে চ্যালেঞ্জ করে কেন্দ্রীয় নির্যাতন কমিশনকে বলছি, একজন রোহিঙ্গার নাম আপনারা কনক্লুসিভলি বলুন যাদের ওই 58 লক্ষের লিস্টে আপনারা পেয়েছিলেন। আর সমানে আপনারা বলে যাচ্ছেন একটা রাজনৈতিক দল অবশ্যই, যে এমনকি নির্বাচন কমিশন প্রথম যেদিন মিটিং হয়েছিল ইনমাস আপনারা শুনেছিলেন, তারা বলেছিল যে বিদেশি নাগরিকদের চিহ্নিতকরণ। আমাদের দাবি, ক্ষমতা থাকে তো 28শে ফেব্রুয়ারি বলতে পারবেন যে কজন বাংলাদেশি আর কজন রোহিঙ্গা ধরা পড়েছে, সেইটা বলতে পারবেন। ক্ষমতা থাকে তো আমাদের চ্যালেঞ্জকে অ্যাকসেপ্ট করুন। ওনাদের এই যে ছানিশ্রী দেওয়ার কথা আসছিল, আমি তো বলবো ওনাকে ছানিশ্রীটা সবার আগে দেওয়া উচিত। বর্ডারে কারা পালিয়ে গেল, কাদের এত এত জলে ভেসে গেল আধার কার্ড, ভোটার কার্ড, আর ডোমিসাইল সার্টিফিকেট কারা দিচ্ছে, কিসের জন্য মান্যতা পাবে বলতে পারেন?
কোন গলায় কোন মুখে কথা বলেন? 13টা রাজ্যে হচ্ছে টোটাল আমাদের এসআইআর, সেখানে বলুন তো পশ্চিমবঙ্গ ছাড়া আর কোন জায়গায় বিডিও অফিসে আগুন লেগেছে বলতে পারেন? ফরাক্কায় কিন্তু লেগেছে। এখানে 28 জনের নামে যে ডায়েরি করা হয়েছে ইলেকশন কমিশনের পক্ষ থেকে, সেইখানে দেখা গেছে এই 28টা কোনোটাই পশ্চিমবঙ্গ প্রশাসন এখনো পর্যন্ত সক্রিয়তা দেখায়নি। কি ধরনের কথা বলছেন একটু ভেবে তাহলে দেখবেন। লজিক্যাল ডিসক্রিপেন্সি আর কোথায় হয়েছে আপনি দিদি একটু বলে দিন। আইন সঙ্গত লজিক্যাল কথা বলুন। ডিসক্রিপেন্সি আর কোন আপনি রাজ্যে তো হয়েছে সেটা বলে দিন। দেখতে পাচ্ছেন না। উত্তরপ্রদেশে কি নামের ফারাক হয় না? নামের তামিলনাড়ুতে কি ফারাক, নামের কিন্তু ফারাক হয় না? বাবা, ছেলে, বিহারে কজন বয়সের বাংলাদেশি তফাৎ। I'll just come back to you. অফিলিয়া দি আমি একটা প্রশ্ন করব, আমি একটা প্রশ্ন করে একটা ছোট্ট বিরতি নেব। অফিলিয়া দি প্লিজ গেট অফিলিয়া দি অন দ্য স্ক্রিন প্লিজ। অফিলিয়া সিনহা বিজেপির মুখপাত্র আমাদের সঙ্গে রয়েছেন। অফিলিয়া দি 2025 সালে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স একেবারে পার্লামেন্টে দাঁড়িয়ে যখন প্রশ্ন করা হয়েছিল যে পশ্চিমবঙ্গে ইনফিল্ট্রেশনের সংখ্যাটা কত, সেই সময় আপনারা বলেছিলেন, মানে অর্থাৎ আপনাদের গৃহমন্ত্রক বলেছিল 7,528। তা 7,528 জন ইনফিল্ট্রেটরকে চিহ্নিত করার জন্য 2026 সালে কয়েক লক্ষ কয়েক কোটি বাঙালিকে শুনানির লাইনে দাঁড় করাতে হলো। প্রশ্নের উত্তরটা ভেঙে রাখবেন। আমার সঙ্গে না, অবশ্যই, সৈনিক সুর অবশ্যই রয়েছেন ভেঙে রাখবেন। সিপিএম এর পক্ষ থেকে একটা ছোট্ট বিরতি নেব, বিরতির পর সৈনিক আপনার কাছেও আসবো। লেটস টেক আ কুইক ব্রেক লিডিজ এন্ড জেন্টলম্যান। ইউ আর ওয়াচিং হাল্লা বোল উইথ ইলমাস সাইয়াদ। ফিরে এলাম, আপনারা দেখছেন হাল্লা বোল উইথ ইলমাস সাইয়াদ। আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডক্টর কৌশিক বিশ্বাস, ওফেলিয়া সিনহা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে রয়েছেন, চন্দন ঘোষ চৌধুরী কংগ্রেসের পক্ষ থেকে, এবং সৈনিক সুর সিপিআইএম এর প্রতিনিধিত্ব করছে। আমি ওফেলিয়াদি যে প্রশ্নটা ব্রেকের আগে আপনাকে করেছিলাম যে আপনারা বলছেন 7,500 কিংবা 8,000-এর মতো ডিটেক্টেড কেস আপনারা পেয়েছেন 2025 সালে বাংলাদেশি ইনফিল্ট্রেশনের। তা এই সংখ্যার ওপর ভিত্তি করে এই কোটি, 1,000 কোটি, 2,000 কোটি বলেননি আপনারা, আপনারা 1 থেকে 2 কোটি অবধি বলেছেন। সেই 1 থেকে 2 কোটি ফিগারটা আপনারা পেলেন কোথা থেকে? না, এখানে যে বিষয়টা 25 থেকে 26 এক বছরের মধ্যে অনেক বেশি অনুপ্রবেশকারী এখানে প্রবেশ করেছে, বিষয়ে কোনো সন্দেহ নেই। মানে আরো বলছি, শুধু তাই না, মানে এটা আপনার কথা অনুযায়ী 99 লক্ষ অনুপ্রবেশ এক বছরে হয়েছে? না না, 2011-র আগে থেকে চালু ছিল, সিপিএম এর আমল থেকে চালু ছিল। এনারা এসে না না ম্যাডাম, আপনি বোধহয় আমার প্রশ্নটা বুঝতে পারেননি। আপনি যে দলটা করেন সেই দলটি তো এই মুহূর্তে পাওয়ারে দিল্লিতে। আমি তাই খুব ভেঙে ভেঙে বুঝিয়ে দিচ্ছি। এই মুহূর্তে দিল্লিতে ভারতীয় জনতা পার্টির সমর্থিত এনডিএ জোট এই মুহূর্তে রয়েছেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু ভারতীয় জনতা পার্টি করেন। ম্যাডাম, আমাদের দেশের স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ তিনিও কিন্তু ভারতীয় জনতা পার্টির মেম্বার। আমাদের দেশের যে সংসদ আছে, যেখানে সমস্ত নির্বাচিত সাংসদরা গিয়ে বক্তব্য রাখেন, সেখানে একটি প্রশ্ন যখন করা হয় 2025 সালে যে কতজন ইনফিল্ট্রেট করেছে বাংলায়, সেখানে একজন সংসদ অন বিহাফ অফ হোম মিনিস্ট্রি অর্থাৎ ভারতীয় জনতা পার্টিরই একজন, তিনি যিনি এই মুহূর্তে সরকারে রয়েছেন, তিনি বলেন 7,500 থেকে 8,000। এবার আপনি বলছেন এটা 2025 সালের কথা বলছি, আপনি বলছেন 1 বছরে প্রচুর ইনফিল্ট্রেশন হয়েছে। তাহলে আপনার কথা ধরে এবং আপনার দলের বাকি নেতৃত্বের যে দেওয়া ফিগার সেটা ধরে আমায় তাহলে এই ইনফারেন্স টানতেই হয় 2025 থেকে 2026-এর এই ফেব্রুয়ারির মধ্যে 99 লক্ষ ইনফিল্ট্রেশন হয়েছে। হোয়াট ওয়াজ ইয়োর মিনিস্ট্রি ডুইং? না, এবার এখানে দুটো বিষয় আছে। যে ক্ষেত্রগুলোতে এগুলো হচ্ছে চিহ্নিতকরণ, ডিটেক্ট করার পরের সংখ্যা আপনি বলছেন 27,528, এটা ডিটেক্ট করা গিয়েছিল, আনডিটেক্টেড অবস্থায়ও ছিল। এইবার আপনি যেটা বলছেন যে এত জনের নাম কেন এত মানুষ হ্যারাসড হচ্ছে, মূল বিষয় হচ্ছে ক্লারিক্যাল ডিসক্রিপেন্সির সঙ্গে লজিক্যাল ডিসক্রিপেন্সিকে ইচ্ছাকৃত শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গুলিয়ে দেওয়া হয়েছে। তাহলে আমার প্রশ্ন কে গোলালো? বিএলও, কারণ এটা বিএলওদের কাজ ছিল, সেই কাজটা তাদের সঠিকভাবে করতে দেওয়া হয়নি, যাতে লজিক্যাল ডিসক্রিপেন্সিগুলো ক্লারিক্যাল ডিসক্রিপেন্সির আড়ালে ঢাকা পড়ে যায়। বেশ, আমি একবার সৈনিক সুরের কাছে যাব। সৈনিক সুর, মিলিয়ে দেওয়া হয়েছে, গুলিয়ে দেওয়া হয়েছে, গুলিয়েছে বিএলওরা, কি বলবেন? সহজে তারা করতে পারতো। এটা হচ্ছে বিএলওদের ব্যর্থতা কিংবা বিএলওদের হয়ে গেছে ওনার কথা বলা। সৈনিক প্লিজ স্টার্ট। জন্য এরপরেও হচ্ছে বিজেপি কথা বলতে চাইছে। জ্ঞানেশ কুমার প্রথম যেদিনকে বলেছিলেন যাদের 2002 সালের নাম নেই, তারা মা বাবার নাম না থাকলে কাকা মামা জ্যাঠা আঙ্কেল আন্টি যে কারুর নাম লিখতে পারে, তার 15 দিনের মাথায় রাজ্যের নির্বাচন কমিশন অন্য কথা বলল। এই 15 দিনে যারা ফর্ম ফিল আপ করলো
তাদেরকে হিয়ারিং এর লাইনে দাঁড়াতে হচ্ছে। আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সির দায় কাদের ওপর চাপাচ্ছে? আজকে সুপ্রিম কোর্ট কি বলেছে? এটা ইতিহাসে প্রথম যে এই রকম একটা প্রক্রিয়াতে সুপ্রিম কোর্টকে এটা বলতে হচ্ছে যে জুডিশিয়াল ব্যবস্থার সাহায্য নিতে হবে। মানুষকে হয়রানি করে ভয় দেখিয়ে কেন্দ্রীয় নির্বাচন কমিশন, রাজ্যের সরকার, গোটা রাজ্যে কোটি কোটি গরিব মানুষ তাদেরকে ভীত সন্ত্রস্ত করেছে। বিজেপি বাদ দিতে চায়, বিজেপি রাখতে চায় না। আর এ রাজ্যে তৃণমূলের সরকার চাইলে এসআইআর কে আটকাতে পারতো। সেই এসআইআর কে না আটকে নাটক করে একই রকম ভাবে গোটা রাজ্যের মানুষকে আরো বিপদে দিকে ফেলে নিয়ে গেছে। যা বলেছিল দেখুন, প্রথম কথা হচ্ছে নির্বাচন করাতে, উনি বলতে থাকলে আমি দেখুন, প্রথম কথা হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি হবে, এই সিদ্ধান্তটা বিএলওরা নেয়নি। এই সিদ্ধান্তটা কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সর্বোচ্চ আধিকারিকরা নিয়েছিল। নিয়ে তার 22 বার তারা তাদের ডাইরেকশনস এবং তারা তাদের ডাইরেক্টিভ চেঞ্জ করেছে 22 টাইমস। আজকে লজিক্যাল ডিসক্রিপেন্সি হবে এই সিদ্ধান্ত জ্ঞানেশ কুমারের, বিএলওদের নয়, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে একজন বিএলও যখন এসআইআর এর কাজ করছেন তখন তিনি কিন্তু সম্পূর্ণরূপে নির্বাচন কমিশনের আওতাধীন। ফলে তিনি যদি ঠিক করে কাজ না করেন তার ব্যর্থতাটাও পুরোপুরি নির্বাচন কমিশনের। তারা তাহলে তখন দেখলো না কেন? তখন দেখলো না কেন? ভেরি সিম্পলি আমি এখানে দুটো প্যারামিটার রাখবো। একটা প্যারামিটার 2004 থেকে 2014, আর একটা প্যারামিটার 2014 থেকে 2024। তুমি দেখে নিতে পারো মনমোহন সিং এর সময় সন্তর্পণে ইনফিল্ট্রেটার্স ডিটেকশন 9 টাইমস মোর, 9 গুণ বেশি। স্ট্যাটিস্টিক দিতে পারি আমি, ইটস ভেরি ওপেন। এবং আমি এই প্রসঙ্গটা সেদিনকে একটি ন্যাশনাল চ্যানেলেও বলছিলাম। ইনফ্যাক্ট এটা শুধু প্রচার ছিল না, তার কারণ প্রচারের প্রয়োজন হয়নি। এটা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ, এই অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে তারা ফেলিওর, এটা তো বুঝতে হবে। আপনার কি মনে হয় বাংলায় এসআইআর নিয়ে একটা পলিটিক্যাল ন্যারেটিভ সেট করা হয়েছে যেটা একটা কনস্টিটিউশনাল প্রসেসকে এতটাই পোলারাইজড আর পলিটিসাইজড করেছে যে মানুষ এখন রাইট ফ্রম রং বুঝতে পারছে না? ভারতবর্ষের কখনো কোনো অবস্থাতে দেখেছো বিরোধী দলনেতা তার ক্যাপাসিটিতে দাঁড়িয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে বোঝাচ্ছেন যে কোথায় কোথায়, এবং তাকে সেই চ্যালেঞ্জকে রুখতে পারেননি, ইনফ্যাক্ট তার কোনো ডেটা দিতে পারেননি? দিস ইজ I'll take you on that. ওফেলিয়া দি, সত্যি তো ভারতবর্ষের আনকোন স্টেটে কোন দলের বিরোধী দলনেতা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে জেলা ভিত্তিক কত ইনফিল্ট্রেটর আছে সেটা চিহ্নিত করছে। বিরোধী দলনেতার কাছে আছে, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স এর কাছে নেই। কোন রাজ্যের মুখ্যমন্ত্রী দিদির দুধ অ্যাপ খুলে দিয়ে রাত্রিবেলা বিএলওদের বলছে ইলেকশন কমিশনে যা যা তথ্য যাচ্ছে সেম তথ্য এই অ্যাপে আপলোড করতে হবে? না, এটা একদম ভুল বললেন। দিদির দুধ আছে কৌশিক দা, না রেসপন্ড টু নেই? দ্যাট প্লিজ। দেখুন, এটা উনি বিজেপির স্বভাব সুলভ মিথ্যে কথা বলছেন। এটা বিএলওদের নয়, দিদির দুধ অ্যাপটা ছিল আমাদের দলীয় যারা বিএলএ ছিল তাদের। উনি দয়া করে বিএলও এবং বিএলএ ডিফারেন্সটা বুঝুন। দয়া করে অনুরোধ করব, এত অসত্য কথা একটা টিভি চ্যানেলে বলবেন না। ওটা বিএলএদের জন্য ছিল, বুথ লেভেল অ্যাসিস্ট্যান্টদের জন্য ছিল। তা আমি তো আমার দলের রাজনৈতিক কর্মীদের নির্দেশ দিতেই পারি, সেটাই আমরা করেছি। এর সঙ্গে বিএলওদের আমি একবার সুরকে নিয়ে আসবো, বাকি সবাইকে আমি বলবো একটু শান্ত হতে। ইয়েস, সৈনিক সুর। বিরুদ্ধে বিধানসভায় কেন একটা বিল আনতে পারলো না? এসআইআর এর বিরোধিতা করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, অথচ এসআইআর এর বিরুদ্ধে বিধানসভায় কেন হচ্ছে যে সর্বসম্মতিতে একটা বিল আনলেন না? এই উত্তরগুলো তৃণমূল কংগ্রেস বিজেপি দেবে। বেশ, একটা ছোট্ট বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে আসছি। বিরতির ওপারে এসআইআর এর এই আবহে কিংবা এই আলোড়নে কি আমাদের মূল ইস্যুগুলো ভোটের আগে হাওয়া হয়ে গেল? এখন মানুষ যখন নিজে আদৌ এই দেশের নাগরিক কিনা তার ভোটাধিকার প্রমাণ করার জন্য ব্যস্ত। দেখুন, কেউ কিন্তু প্রশ্ন করছে না গত 5 বছরে এই রাজ্যে চাকরি কটা হলো, কেউ প্রশ্ন করছে না গত 5 বছরে এই রাজ্যের অর্থনৈতিক বিকাশ কতটা হয়েছে, কেউ প্রশ্ন করছে না ক্যাপিটাল ইন হ্যান্ড কতটা এসছে, কেউ প্রশ্ন করছে না সেক্টর 5-এ আরও ঝলমলে কটা অফিস হয়েছে, কেউ প্রশ্ন করছে না। এবং কেউ প্রশ্ন করছে না কৃষকদের জন্য ফাইনালি আমরা কি করলাম। সবাই শুধু বলতে চাইছি কি হলো, কি হবে, 28 তারিখে ফাইনাল তালিকায় নাম থাকবে।
একটা ছোট্ট বিরতির পর ফিরে আসছি। এসআইআর এবং প্রতিকুর রহমান আজকের টপিক। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন হাল্লা বোল উইথ ইলমাস সাইয়্যেদ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিটা দলের রাজনৈতিক ব্যক্তিত্বরা এবং মুখপাত্ররা। এসআইআর নিয়ে কথা বলছিলাম, যাওয়ার আগে একটা প্রশ্ন করেছিলাম যে এই এসআইআরে কি হবে, কার নাম তালিকায় থাকবে থাকবে না, তাতে কি আমাদের বেসিক কিছু প্রশ্ন, ভোটের আগে যে ইস্যুগুলো সামনে আসা দরকার, যার ভিত্তিতে আমি আপনি আমাদের জনপ্রতিনিধি নির্ধারণ করব, সেই প্রশ্নগুলোই কি হারিয়ে গেল? যেমন ধরুন, বাংলার সার্বিক উন্নয়ন আদৌ কি হলো কি হলো না, সত্যি কি কেন্দ্রীয় বঞ্চনা হয়েছে নাকি পুরোটাই ফার্স, চাকরি কতগুলো মানুষ পেল, এই ভাতা ভাণ্ডারের রাজনীতিতে মূল উন্নয়ন কি আটকে গেল, রাস্তা আজকে সকাল থেকেই আপনারা নিশ্চয়ই আমাদের চ্যানেলে দেখেছেন বেহাল রাস্তা এবং তার প্রতিবাদে মানুষ রাস্তায় নামছে, সেই রাস্তার উন্নয়ন কোথাও হলো? এখান থেকে এয়ারপোর্টের কাছ থেকে আপনি যখন বাড়ি যাবেন কিংবা আপনি যদি কলকাতার দিকে যান দেখবেন বড় বড় করে পথশ্রীর অ্যাড রয়েছে, অ্যাড তো দেখতে পাচ্ছি, কাজ কতটা হলো? এই প্রশ্নগুলো আজকে আর কেউ করছে না। ভোটের আগে এগুলোই তো প্রশ্ন। চন্দনদা, ইচ্ছে করে পলিটিসাইজ করে ইস্যু ঘুরিয়ে দেওয়া হচ্ছে। এসআইআর তো আরও 13টা রাজ্যে হচ্ছে, কোথাও তো এরকম সমস্যা নেই, শুধু বাংলায় এসে সমস্যা কেন? শুধু বাংলায় এসে সমস্যা না, বাংলাকে ঘিরে সমস্যা তৈরি করাও। তোমাকে একটা কথা বলি, যখন এসআইআর এখানে ডিটেক্ট হয়েছে তোমাকে একটা জিনিস মাথায় রাখা উচিত ছিল যে বাংলাদেশ সবথেকে বড় বর্ডার লাইন উইথ বেঙ্গল, এবং পাশাপাশিভাবে এটাও বোঝাতে হবে তোমাকে ঠিক পাশের রাজ্য আসাম, এবং সেখানে কিন্তু কমপ্লিটলি তুমি জানো সেটা সিটিজেনশিপ এনআরসি ভিত্তিক ওটা করা হবে এসআইআর, অথচ বাংলায় সেটা হবে না, পুরোপুরি একটা উল্টো পড়ে। সুতরাং এই ক্ল্যারিফিকেশানে বুঝতে হবে এক্স্যাক্টলি থ্রেড পয়েন্টটা কী ছিল। একজন বিরোধী দলনেতা এসআইআর ঘোষণার সাথে সাথে ঘোষণা করে দিলেন 1,20,00,000 নাকি সোকল মানুষ আছে যারা এর থেকে বেরিয়ে যাবেন। এখন প্রশ্নটা হচ্ছে এটা কি থ্রেট ছিল নাকি এটা পারসেপশন ছিল নাকি এটা ডিরেকশন ছিল? ওই ইসিআই মানুষ মনে করতে শুরু করেছিল যে ইসিআইয়ের ভূমিকা সম্ভবত ওই বিরোধী দলনেতার একটা দলের অঙ্গ, এবং সেইভাবেই এটা প্রেজেন্টেড হয়েছে। এটা কিন্তু একটা বড় অংশ। আমি এখানে শেষ করি ইলমাস, ভেরি 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 ইকুয়ালি তুমি এটা দেখবে পশ্চিমবাংলার টেনশনটা একটু অন্য জায়গায় ছিল, যেটাকে ধ্যান দেওয়া হয়নি, যার জন্য লজিক্যাল ডিসক্রিপেন্সির একটা সম্ভাবনা রয়ে গেছে। তার কারণটা অন্যভাবে বিশ্লেষিত হতে পারে, কিভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি হলো, প্রথমে ছেড়ে দিয়েছিল কেন, আর তারপরে মাইক্রো অবজারভারের প্রয়োজন হয়েছিল কেন, কোথায় একটা টাসিট আন্ডারস্ট্যান্ডিং আছে। তো প্রপার এসআইআর কিন্তু হচ্ছে না পশ্চিমবাংলায়। কংগ্রেস বলছে প্রপার এসআইআর হচ্ছে না পশ্চিমবাংলায়, বলছে পলিটিসাইজ করা হয়েছে। পলিটিসাইজ যেমন বিজেপি করেছে, যেমন চন্দনদা বললো, আমি নিশ্চয়ই আসবো বিজেপির কাছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের কাছেও একটা প্রশ্ন আছে। শুরু হওয়ার আগে থেকেই আপনারা তো জুলুস বার করে দিলেন রীতিমতো, এসআইআর অগণতান্ত্রিক, আর এটা গণতান্ত্রিক পদ্ধতি, ইলেকশন কমিশনের পদ্ধতি, অটোনমাস বডি, কিন্তু আপনারা বললেন অগণতান্ত্রিক। আপনারা সুপ্রিম কোর্টে গেলেন, আজকে সুপ্রিম কোর্টে ভর্সিত হলেন। দেখুন, প্রথমেই আমি আপনাদের আবারও বলছি যে আপনারা সুপ্রিম কোর্টের রায়কে ভর্ৎসিত হলেন দেখাচ্ছেন, কিন্তু আমরা এই রায়কে বাংলা ও বাংলার ভোটাধিকারের রক্ষার জয় হিসেবে দেখছি। আজকে নির্বাচন কমিশনের এই তুগলকি সিদ্ধান্তটা চলে গেল জুডিশিয়ারির কাছে, যার উপর আমাদের পুরো ভরসা আছে। এইবার ওই যে সেই বিখ্যাত কথা, কাদম্বরী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই, আমরা যে আশঙ্কাটা করছিলাম আজ কেন্দ্রীয় নির্বাচন কমিশন সেইটা প্রমাণ করে দিল। এমন অবস্থা যে একজন ইলেকটোরাল রোল অবজারভারের লগ ইন সে যেখানে আছে তার থেকে অনেক দূর থেকে কোনো রহস্যজনক জায়গা থেকে হচ্ছে। শুধু এই একটা ইস্যুর উপরে ইনভেস্টিগেশন হয়ে একটা প্রপার পানিশমেন্ট হওয়া উচিত, যে কি করে এত বড় একজন আধিকারিকের লগ ইন ক্রেডেনশিয়ালস অন্য একজন ব্যবহার করে আইপি অ্যাড্রেস দিয়ে আমরা প্রুফ করিয়ে দেখিয়ে দিচ্ছি যে অনেক দূর থেকে তার লগ ইন হচ্ছে। তার মানে এটা কি প্রমাণ করে না যেটা বললেন যে কাদম্বরী মরিয়া প্রমাণ করিলেও তিনি মারা গিয়েছেন? আমি এখানে একটাই জিনিস বলবো, দুর্ভাগ্য কি জানেন বাংলা, তিনি মনে নাই, দুর্ভাগ্য কি জানেন বাংলার, ওনারা প্রমাণ করলেন যে ওনারা নির্বাচন কমিশন এসআইআর এর মাধ্যমে বিজেপির এজেন্ডাটাকে প্রমাণ করতে চাইছিল। তর্জমাটা ব্যবহার করেই আমি একটা দুর্ভাগ্যের কথা বলি এই বাংলায়। কাদম্বরীর মৃত্যুর পরেও বিচার পেল না কাদম্বিনী, মানবেন তো? দেখুন, আমরা ক্যালকাটা নিউজ কাদম্বিনী বলেছিলাম, যাকে আপনারা হয়তো অভয়া বলেন, আরজি করের সেই নির্যাতিতাকে। আজকে 2026-এও কিন্তু সে বিচারটা পেল না। বাট থ্যাংক ইউ ফর ব্রিঙ্গিং দ্যাট আপ। আমি একবার অফিলিয়া দিয়ার কাছে যাবো। অফিলিয়া দি, একটাই প্রশ্ন, এত পলিটিসাইজ একটা প্রসেস
স্টার্ট হওয়ার আগে কত মানুষ বাদ যাবে তার তালিকা, তার সংখ্যা আপনারা ঘোষণা করে দিচ্ছেন। মানে আমার তো কোথাও মনে হচ্ছে যে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের কাছে সেই তথ্য নেই যেগুলো আপনাদের কাছে রয়েছে। না না, মৃত ভোটার যারা, তারা নিশ্চয়ই তালিকায় থাকবে না। 58 লাখ। বৈধ তালিকা বানাতে গেলে শিফটেড ভোটার, মৃত ভোটার 58 লাখ, ডবল 1.5 কোটি টা বলুন রয়েছে, তারা থাকবে না। এবং বহিরাগত যারা ফরেনার ভোটার, তারাও থাকবে না। তাহলে সব মিলিয়ে যদি কিছু অ্যাজাম্পশন কেউ করেন, সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না, তথাপি বাদ তো যাচ্ছেই। এবং সেই অফিলিয়া দি, আমার প্রশ্নটা খুব সহজ ছিল। ধরুন অফিলিয়া দি, আমি আবার একটু ভেঙে প্রশ্নটা করছি। ধরুন আমি একটি পরীক্ষা দিতে গেলাম, 100 মার্কসের পরীক্ষা। আমার কাছে একটা আইডিয়া হতে পারে যে আমি কত নম্বর পেতে পারি, কিন্তু আমি কত নম্বর পরীক্ষাটা দেওয়ার পর পাবো সেটা যদি পরীক্ষা লেখার আগে আমি ঘোষণা করে দিই যে শুনুন আমি আজকে পরীক্ষা দিতে যাব, আমি 95 পাবো, তখন তো আমার যে ইনভিজিলেটর হবে সে তো একটু ভাববে যে কি করে বললো, কি তাহলে আগে থেকে কোশ্চেন পেপারটা পেয়ে গেছিল। এই একই ব্যাপারটা আপনাদেরও হয়েছে। মাধ্যমিকে ফার্স্ট হয়, সে ধরে নিয়েই যায়, আউট অফ 100 এসে 100 পাবে ধরে নিয়ে পরীক্ষা দেয়, তার থেকে কম পাবে বলে ধরে পরীক্ষা দেয়। মানে তাহলে আপনার কাছে 100টা হচ্ছে, বিজেপির কাছে 100টা হচ্ছে 2 কোটি, যেটা আপনারা ধরে নিয়েছেন। পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কেন এতভাবে রাজনৈতিক দিক থেকে এক কোটি রোহিঙ্গা নেই, বিরোধী দলনেতা বলে দিলেন যে পশ্চিমবঙ্গে 1 কোটি রোহিঙ্গা নাকি বাদ যাবে। মানে 100 থেকে বেশি পেয়ে গেল পরীক্ষার্থী আগে এই পরীক্ষা দিতে। বেশ, আমি আবার ফিরবো আপনার কাছে, আমি একবার সৈনিকের কাছে যাব। সৈনিক শুট, লেডিস এন্ড জেন্টলম্যান, সৈনিক শুট। মিটিং দেখেননি কোন রাজ্যের? হ্যাঁ, আমি এটাই বললাম যে বিজেপির নেতারা কতজন বাদ যাবে সেটা আগে বলে দিয়েছিল। এবং সব থেকে বড় কথা হলো হাইকোর্ট আজকে জুডিশিয়ারির কাছে যাওয়ার কথা বলেছে। এর আগে তৃণমূল বলছিল, বা আপনারাও বললেন যে ওরা সুপ্রিম কোর্টে মামলা করেছে, সুপ্রিম কোর্ট আজকে জুডিশিয়ারির কাছে যাওয়ার কথা বলেছে। কিন্তু মোস্তারি বানু, একজন গরিব শ্রমজীবী মানুষ, তিনি সুপ্রিম কোর্টে মামলা করতে বাধ্য হয়েছিলেন গোটা রাজ্যের খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, তাদের প্রতিনিধিত্ব করে, যে তাদের যারা একদম গরিব খেটে খাওয়া মানুষ, তারা এত কাগজের ডিসক্রিপেন্সি, লজিক্যাল ডিসক্রিপেন্সির নাম করে তৈরি করছে, বানানে কার দুটো কে আছে না একটা কে আছে, কুমার আছে নাকি নেই, তার উপর ভিত্তি করে হিয়ারিং এর লাইনে দাঁড় করানো হচ্ছে। 1,30,00,000 মানুষ, তাদের নতুন করে রিহিয়ারিং এর বন্দোবস্ত করার কথা বলছে কমিশন। তাহলে আমাদের গোটা রাজ্যের মানুষের কাছে তাহলে মানুষের নিশ্চয়তাটা কোথায়? আর ভোটার লিস্ট কারেকশনের কাজ সারা বছর হয়ে থাকে, মৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেওয়া সারা বছরের কাজ। সেই কাজ নির্বাচন কমিশন না করে মৃত ভোটারদের নাম রেখে দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রত্যেক ভোটে যাতে ভুয়ো ভোটাররা, মৃত ভোটাররা ভোট দিতে পারে তার বন্দোবস্ত তো নির্বাচন কমিশন করেছে। আজকে এসআইআর এর নাম করে নতুন করে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার চক্রান্ত করছে ইলেকশন কমিশন, আর তাকে সাথ দিচ্ছে তৃণমূল কংগ্রেস। কেন বিধানসভাতে সর্বসম্মতভাবে বিল আনলো না এসআইআর এর বিরুদ্ধে? এই কথাগুলো বলবে না তৃণমূল? এই কথাগুলো বলবে না বিজেপি? গণেশ কুমার প্রথম দিন যা বললেন, তারপর 15 দিনের মাথায় নির্বাচন কমিশন অন্য কথা বললো, তাতে হয়রানির শিকার হলো খেটে খাওয়া মানুষকে, গরিব মানুষকে। আপনি বলছিলেন মূল এজেন্ডাগুলো বাইরে বেরিয়ে যাচ্ছে। হ্যাঁ, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, কাজ, কটা কলকারখানা হলো একেবারে ঠিক যেমন 34 বছর ধরে সৈনিক, আই বেগ টু ডিফার, এই শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান 34 বছর ধরে সাইলেন্স এভরিবডি। 34 বছর ধরে কিন্তু সৈনিক সুরদেরও নৈতিক দায়িত্ব ছিল শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, হরতাল যাতে না হয়, যেমন এখন তৃণমূল কংগ্রেসের, এবং পরবর্তীকালে যারা বসবে সরকারে তাদের দায়িত্ব হবে। প্রশ্নটা তো ওখানেই ছিল যে এই প্রশ্নগুলো এখন কোথায় 26-এর ভোটের আগে? কোথায় আপনার উন্নয়নের প্রসঙ্গ? কোথায় আপনার কাছে চাকরি এলো কি এলো না তার প্রসঙ্গ? আমি আপনি ভুগছি কিংবা ধুকছি, 28 তারিখ সেই লিস্টে আমার আপনার নামটা থাকবে কিনা এই চিন্তায়। ভাবুন কেন। ছোট্ট বিরতির পর ফিরে আসছি, দেখতে থাকুন হল্লা বল উইথ ইলমাস সাইয়্যদ। আমার প্রিয় বঙ্গবাসী, জানেন তো কিছুক্ষণ আগে আপনাদের বলছিলাম না যে এবার ভোটে আমার আপনার ইস্যু কি? কিছুই না, কোনো ইস্যু নিয়ে তো কথাই হচ্ছে না। কিন্তু এই আমাদের ভোট যন্ত্রের যেসব মেশিনারি আছে, তারা একটা জিনিস কিন্তু এই ডামাডোলের সময়ও অটুট রাখতে পেরেছেন। হর্স ট্রেডিং, ঘোড়া কেনা বেচা, দল বদল। বিষ্ণুপ্রসাদ শর্মা ধরুন, বিজেপির বিষ্ণুপ্রসাদ শর্মা গতকাল টুক করে ঝুপ করে চলে এলেন তৃণমূল কংগ্রেসে। এবার প্রশ্ন উঠতেই পারে, তাতে কি গেরুয়া শিবিরের উত্তরের হাওয়ায়
কিছুটা ভাটা পড়লো কিংবা তৃণমূল কংগ্রেস উত্তরে ভালো ফল করবে, সেটা আমার প্রশ্ন নয়। আমার প্রশ্ন হলো, যেখানে মানুষের ইস্যু ব্যাকসিট নিতে পারে সেখানে এইটা তো ব্যাকসিট নেয় না। এই ছবি তো ভাই দেখতেই পাচ্ছি, কখনো তৃণমূল থেকে বিজেপি, কখনো কেউ বিজেপি থেকে তৃণমূল। আর এবার তো 21-এর মতো আর এক তরুণ তুর্কি বাম নেতা, তিনিও রুদ্রনীল বাবু যেমন আবদ্ধ ফিল করেছিলেন তেমন তিনিও আবদ্ধ ফিল করছেন। আমি কথা বলছি প্রতিকুর রহমানের, সেই প্রতিকুর রহমান, ডায়মন্ড হারবারের ক্যান্ডিডেট প্রতিকুর রহমান। সেই প্রতিকুর রহমান এই মুহূর্তে বলছেন যে তিনি দলের সমস্ত পদ থেকে অব্যাহতি চান। আজ যখন সিএন তাকে সরাসরি প্রশ্ন করে ওয়াই, কেন কেন রিজাইন করছেন, শুনুন কি বলছেন প্রতিকুর রহমান। কি অব্যাহতি নিয়ে এসেছি, আমি অব্যাহতি নিলাম, অব্যাহতি দিন বলিনি, আমি অব্যাহতি নিলাম। এরপরে বহিষ্কার করলো কি রাখলো তাতে কি যায় আসে? আমি তো নিজেই ছেড়েছি, আমি তো দরজা ভেঙে চলে এসেছি। বিমানদা যে ডাকলেন, এই খবর লিক করলেন কারা? কেন লিক করলেন? কিসের উদ্দেশ্যে? প্রেশার ফেলার জন্য? বিমানদার মতো ব্যক্তিত্বকে মাঠে নামাতে হলো কেন? আপনি তো রাজ্য সম্পাদক, আপনি নিজেই ফোন করতে পারতেন তো, তাহলে তো এত প্রশ্নের উত্তর দিতে হতো না। আপনি একটা ফোন করতে পারতেন, ফোন আসার কথা ছেড়ে দিন, ফোন করতে পারতেন তো। আপনার ইগো আছে, আমার কম বয়স অভিমান থাকবে না, আমার রাগ থাকবে না, ঘৃণা থাকবে না, প্রশ্নের উত্তর চাইবো না। প্রতিকুর রহমান তো সারা জীবন কমরেড হয়ে থাকতে চেয়েছিলেন। যে বা যারা প্রতিকুর রহমানকে কমরেডশিপটা প্রতিকুর রহমানের নামের আগে থেকে কমরেড কেড়ে নিন, তাদেরকে জিজ্ঞেস করুন। আমি তো দলের অভ্যন্তরে বলেছিলাম, দলের অভ্যন্তরে খবর কীভাবে বাইরে গেল। এখনও প্রতিকুর রহমান কমরেড আছে না কমরেড নেই প্রতিকুর রহমান জানে না, আপনারাও জানেন না কি চলছে এতে। আমি কি দল কি আমাকে রাখতে চায় না? এখন যদি অনেকটা দেরি হয়ে গেছে, অনেকগুলো তো প্রশ্ন আছে, এই প্রশ্নের তো উত্তর খুঁজতে হবে। যদি এক কথায় আপনি উত্তর চান, প্রতিকুর রহমান লবিবাজির শিকার। নিশ্চয়ই কাদের লবিবাজি মানে কাদের? সিপিআইএমের অন্দরে একদল নেতৃত্ব আছে, রাজ্য সম্পাদক সহ, যারা তাদের নিজস্ব ফ্রেমে অন্য কাউকে রাখতে চায় না, যারা প্রশ্ন করা যেখানে বারণ, যেখানে প্রশ্নহীন আনুগত্য রাখতে হবে। আমি না খুব কনফিউজড হয়ে গেলাম জানো তো সৈনিককে একটু স্ক্রিনে আনবে। সৈনিক, আমি খুব কনফিউজড হয়ে গেলাম। প্রশ্ন করা যেখানে বারণ, আনুগত্য যেখানে রাখতে হবে, এতদিন ধরে তোমরা গলা ফাটালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নাকি প্রশ্ন নেয় না। আমি খুব কনফিউজড হয়ে গেলাম। প্রতিকুর কাদের সম্বন্ধে বলছিল, বিজেপির না সিপিএম এর? পরে তো দেখলাম সিপিআইএম এর সম্বন্ধে বলছে। কমিউনিজম হ্যাজ arrived at the worst moment in the last 35 years. সরাসরি এভাবে অন্য কোনো নেতা এরকমভাবে বক্তব্য রেখেছেন বলে গত 35 বছরে আমার জানা নেই। অন ক্যামেরা প্রতিকুর রহমান বলছেন লবি প্রচুর, আপনাদের একজন বিধায়ক নেই, এত লবি নিয়ে কি করছেন? এইভাবে আপনারা হাল ধরবেন? সৈনিক, হ্যাঁ, পার্টির রাজ্যের সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিম আজকে পার্টির রাজ্য কমিটির মিটিং শেষ হয়ে যাওয়ার পর নির্দিষ্টভাবে এই নিয়ে যা বলেছেন, এটাই আমাদের বক্তব্য। তাহলে আরেকবার শোনাই আপনাকে সেই বক্তব্য। মোহাম্মদ সেলিম অন প্রতিকুর রহমান, ladies and gentlemen, take a very very hard look. প্রসঙ্গ সেভাবে আসেনি, কিন্তু আমি উত্থাপন করেছি, কারণ রাজ্য সম্পাদক হিসেবে উত্থাপন করতে হয়। যা যা ইস্যুস অ্যাট হ্যান্ড আসে, শেষ দিনে আমাকেই কতগুলো ডিসিপ্লিনারি কোয়েশ্চেনটা লাস্টে আসে, আমাদের এজেন্ডায় থাকে। সেগুলো আরো একটা ইস্যু ছিল, এটাও ছিল, কিন্তু আমরা বলেছি, প্রস্তাব দিয়েছি যে এটা খুবই বেদনাদায়ক। আমার কাছে নতুন প্রজন্মের একটা ছেলে মেয়ে পার্টির, অনেক পার্টিকে ইনভেস্ট করতে হয়, মুভমেন্ট, আন্দোলন, সংগ্রাম, প্রচার, লড়াই, তারপর আমরা চাই এটা থেকে পার্টি যাতে লং টাইম ডিভিডেন্ড তোলে। সেখানে এই ধরনের একজন কর্মীকে হারানোর প্রশ্ন উঠলেও আমার কাছে সন্তান হারা হওয়ার সমর্থ। মোহাম্মদ সেলিম বলছেন, সৈনিক আমার কাছে সন্তান হারা হওয়ার সমান। এবার আপনি কিছু বলার আগে আপনাকে প্রতিকুরের পাল্টা বক্তব্যটাও শুনিয়ে দিই। প্রতিকুর রহমান তারপর কি বললেন শুনুন। হঠাৎ কেন জল কেন? আমি তো জানি না জলটা কেন। চোখে তো জল আমার হওয়ার কথা, প্রতিদিন উনি আমাকে 4 মাস জল ফিলিয়েছেন। আমি জানি না উনি কেঁদেছেন কি না। কুমিরও তো কাঁদেন, প্রবাদ বাক্য আছে কুমিরের মরা কান্না। উনি চেনে হুমায়ুন আর শতরূপ, উনি চেনে ওনার এমএলএ সিট, উনি চেনে ওনার এমপি সিট। কিছু অপ্রিয় কথা তো সামনে আসবেই। এই যে আমার রাজনৈতিক জীবনের হত্যা হয়েছে, আলিমুদ্দিনের বাবুরা সাহেবরা
যদি আমার লাশকে নিয়ে পোস্টমর্টম করেন, পোস্টমর্টম করার পরে উত্তর আপনারা পাবেন যে প্রতিকূলরা কেন আত্মহত্যা করে। এরকম হাজার হাজার প্রতিকূল আছে। আমি চিঠিটা দিয়েছি, এতদিনে ওনার আমার প্রসঙ্গ নিয়ে মুখ খোলার সময় হয়েছে, মুখ খুলেছেন, জাস্ট নামটা মুখে এনেছে। আমার বাবার সৌভাগ্য যে উনি আমার নামটা মুখে নিয়েছেন। দুদিন আগে যখন আমার নাম লোকে জিজ্ঞেস করি উনি কলার খসা দেখিয়েছেন, পাপি ঝুলানোর কথা বলেছেন। আরে যারা নিজেরাই ল্যাং মারামারি করে তারা পাপি ঝুলানোর কথা বলে। উনি পা পিছলেছেন না ল্যাং মেরে ফেলে দিয়েছেন, কোনটা ওনাকে জিজ্ঞেস করুন, উনি ভালোই বলতে পারবেন। সৈনিক, এর পরেও ধরতে হাল ফিরবে লাল, ধরতে হাল অবশ্যই। ফিরবে লাল, লাল আমরা বেহাল। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, বাংলা বাঁচাও যাত্রাতে যে কথাগুলো আমরা বলেছিলাম বাম বিকল্পের কথা, সেটাই আমাদের বাম বিকল্পের কথা। আরে আপনার শিক্ষা, বাম স্বাস্থ্য, বিকল্পর একজন বিকল্প কর্মসংস্থান, নেতা কেন সৈনিক, 8000 স্কুল বন্ধ একটু হয়ে শুনতে যাচ্ছে, হবে, কেন একটু শুনতে হবে। নতুন আপনার কলকারখানা- রাজনীতির সঙ্গে আমিও খুব ওতপ্রোতভাবে জড়িত। এইটা একটু আমাদের শুনতে হবে। কথা একটা এবং প্রশ্ন এই বলছ সংক্রান্ত করছি, বিষয়ে যে এই কথাগুলো বলছে সেও এই সর্বহারা, চাকরিহারা, বিতাড়িত সেই মানুষদের জন্য রাজনীতি করতেন। তিনি বলছেন আপনার পার্টির আদর্শ নেই। তিনি নাম করে করে বলছেন, শতরূপ ঘোষ, মোহাম্মদ সেলিম নাম করে করে বলছেন যে আপনারা আদর্শহীনতায় ভুগছেন। বলছে আপনাদের লাল রংটা ফিকে হয়ে গেছে। বলছে আলিমুদ্দিন স্ট্রিটে কমিউনিজমের কোটাও নেই। কি বলবেন? আমরা যে মতাদর্শ নিয়ে চলি, সেই মতাদর্শে আমাদের সিপিআইএম এর যে কাঠামো, সেই কাঠামোতে রাজ্যের সম্পাদক এবং পার্টির রাজ্য কমিটি এই সংক্রান্ত বিষয়ে যা বলেছে পরবর্তীতেও তারা উপযুক্তভাবে সেই কথা বলবে। It all comes down to no comments. কৌশিক দা, দেখুন, এটা সম্পূর্ণরূপেই সিপিএম এর একটি আভ্যন্তরীণ বিষয়। না মানে এটা নিয়ে আমাদের আমার প্রশ্নটা হচ্ছে এই পুরো ব্যাপারটা সামনে আসার পর আর প্রতিকূলের এই বক্তব্যগুলো শোনার পর 2026-এর ইলেকশনে ইজ দ্য সিপিআইএম অ্যাট অল আ লেজিটিমেট ভ্যালিড এন্টিটি টু বি কনসিডার্ড? না না, একেবারেই নয়, একেবারেই নয়। সেটা তো পশ্চিমবঙ্গের জনগণই বুঝিয়ে দিয়েছেন একের পর এক নির্বাচনে ওনাদের শূন্য করে। আজকে প্রতিকূল যেটা বলছেন, এইটা তো ওরা দেয়ালে কান পাতলে শুনতেই পারতেন যে পশ্চিমবঙ্গের জনগণ বলেছে। নইলে আপনি ভাবতে পারেন যে চূড়ান্ত দুর্দণ্ড প্রতাপশালী কমিউনিস্ট পার্টি বামফ্রন্ট 2010-11 পর্যন্ত ক্ষমতায় ছিল, আজকে জাস্ট 15 বছরের মধ্যে তারা এই রকম ভাবে শূন্যে পৌঁছানো কেন? আবার একেবারে শেষ অধ্যায়ে আছি। চন্দনদা, খুব সহজভাবে এই কারণেই কি এবার জোটটা করলেন না? একলা চলো সিদ্ধান্তটা নিলেন? জোটের হাসছেন, মুচকি মুচকি হাসছেন। আমি ইন্টারেস্টিং কথা বলছি। আগে থেকে জানতেন? না না, আমি যেটা 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 এখানে এই আলোচনাটা হয়নি, আমি ইন্টারেস্টিং একটা কথা বলছি। আমার সততই কার সাথে জোট বা কে জোটে নয়, তার থেকে আমার বড় কষ্ট হয় এই ধরনের দলত্যাগ বা দল থেকে বেরিয়ে যাওয়া, যে কোনো কারণে, সেটা দলের মধ্যে হোক দলের বাইরে হোক। এখন প্রশ্নটা হচ্ছে সেই দলটা বোঝে। আমরা এর ভুক্তভোগী, আমরা জানি 98 সালে সীতারাম কেশরি হাতটা পাকড়ে বলেছিলেন প্রেটি মত ছোড়ো। সেই ভদ্রমহিলা বেরিয়ে গেছেন, আজকে মমতাদি হয়েছেন, মুখ্যমন্ত্রী হয়েছেন। এই একটা ঘরানা থাকে। প্রতিকূল তো সেই সিস্টেমে। শুধু প্রতিকূল, শঙ্করবাবু, কথা বলি, শঙ্করবাবু, আমি দুজনকেই খুব ব্যক্তিগতভাবে স্নেহ করি। প্রতিকূলের সাথে আমি মিটিং করেছি বেশ কয়েকটা, যখন জোটের রাজনীতি ছিল ধূপগুড়িতে একসাথে থেকেছি। আমার খুব কমিটেড মনে হয়েছে, বারবার প্রতিকূলকে আমার মনে হয়েছে ভেরি কমিটেড সোল ফর কমিউনিজম। আমি দীর্ঘ সময় থেকে বলছি, আমি ওকে এনকারেজও করেছি বহুবার, এটা তার দল। কিন্তু আজকে ঘটনার পরিপ্রেক্ষিতে আমি দুঃখ পেয়েছি। আমি এটুকু বলতে পারি, এর বাইরে বলাটা ঠিক হবে না, তাদের দল তারা বুঝবেন। কিন্তু প্রতিকূলদের মতো সোলজারদের দরকার আছে রাজনীতির ক্ষেত্রে। আমি আজ কোথাও অফিলিয়াদি, আই এম সরি, আমার কাছে আর সময় নেই, কিন্তু আমি আপনাকে 30 সেকেন্ড দিতে পারি। আপনার কি মনে হয় যে বামপন্থী রাজনীতি কিংবা বামপন্থা বলবো না, বামপন্থা ইজ আ ভেরি ভাস্ট টার্ম, বাংলার বামপন্থী রাজনীতির এর থেকে খারাপ দিন এর আগে আসেনি? আমি একটুখানি সৈনিককেই বলতে চাই, উনি এক্ষুনি আমাকে অনেক কাজ আপনারা সবাই শুনেছেন, অনেক কিছু এই চাই শ্রমিকদের জন্য কাজ, হেন তেন অনেক কিছু, শিল্প চাই, স্বাস্থ্য চাই। বাকি যে 34-35 বছর ছিলেন তখন কেন করেননি? জাস্ট ওনার জন্য বলবো, বৃথার আশার বাণী, বৃথার ললিত বাণী, এই রাজ্যে আপনাদের এখন যারা নেতা, Okay, I've got it. It goes into another one. এই রাজ্যে বামফ্রন্ট সরকারের সময় বক্তব্য আজ সত্যি সময় নেই। আজকে প্রতিকুর রহমানের কথা শোনার পর একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করে, একটা উত্তর খুব পেতে ইচ্ছে করে। বদল আদৌ হবে? ওয়েটিং ফর গোদো বলে একটা উপন্যাস পড়েছিলাম। গোদো আসবে, গোদো আসবে, গোদো আসবে। গোদো কবে আসবে কেউ জানতো না, লেখকও বলতে পারেনি। আজকে বোধহয় বামপন্থীরাও গোদোর অপেক্ষায়।
বাট হ্যাঁ, এটাও বলা দরকার, কমিউনিজম ডাজ নট ডিপেন্ড অন হোয়াট বেঙ্গল কমিউনিস্ট ডু। কমিউনিজম ইজ আ ভেরি ভাস্ট সাবজেক্ট। আজ এখানেই শেষ করছি। আমার আপনার এখন একটাই প্রশ্ন, 28 তারিখে আমার আপনার নাম তালিকায় থাকবে তো? ভালো থাকবেন, ভালো রাখবেন। জয় হিন্দ।